মধ্যপ্রদেশের রাজ্যে অবস্থিত জব্বলপুর যেন ইতিহাস, প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনভূমি। মা নর্মদার তটে অবস্থিত ভেড়াঘাট তার স্বর্গীয় সৌন্দর্যের জন্য সারা দেশে সুপরিচিত। নর্মদা হলেন দেবী স্বরূপা। তার জলে স্নান করা বা তীরে বসে ধ্যান করলে আত্মা পবিত্র হয়, হৃদয় খুঁজে পায় প্রশান্তি, আর মন ফিরে পায় নতুন আলোর দিশা। জব্বলপুরে মা নর্মদা দুপাশে দাঁড়ানো শ্বেত শুভ্র পাথরের মধ্যে দিয়ে ধীর লয়ে বয়ে চলেছে। নৌকায় ভেসে চলার সময় মাঝিদের কাছ থেকে শোনা যায় নর্মদার মাহাত্ম্য ও তার প্রাচীন কাহিনী। এখান থেকে কিছু দূরেই আছে ধোঁয়াদার জলপ্রপাত। এর গর্জন ও জলের কণার ধোঁয়াটে আস্তরণ প্রকৃতির শক্তি ও রহস্যতার এক জীবন্ত প্রতীক। আর এখানকার বহু শতাব্দী প্রাচীন ৬৪ যোগিনী মন্দির আধ্যাত্মিকতা ও ইতিহাসের এক কেন্দ্রবিন্দু। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল মা নর্মদার তটে গড়ে ওঠা ভেড়াঘাট সহ জব্বলপুর দর্শন করা। আজ শুরু করছি হাওড়া স্টেশন থেকে। আমি বেলা 1:10 114448 হাওড়া জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরেছিলাম। ট্রেনটি ছাড়ার প্রায় 26 ঘন্টা 30 মিনিট চলার পর এসে পৌঁছলাম আমার গন্তব্যে। এখন বাজে বেলা 3:41। এসে পৌঁছে গেলাম জব্বলপুর রেলওয়ে স্টেশনে। এখন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা বাইরে যাব, তারপর ওখান থেকে একটা গাড়ি ধরে যাব ভেড়াঘাট। তাহলে চলুন বেরোনো যাক। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমি চললাম 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ওখান থেকেই ভেড়াঘাট যাওয়ার জন্য গাড়ি পাবো। বেরিয়ে এলাম প্ল্যাটফর্মের বাইরে। সকাল থেকে ট্রেনে সেরকম কোনো কিছু খাওয়া হয়নি। আগে সবার প্রথমে কিছু খেতে হবে। আশপাশে দেখি কোথাও একটা ভালো নিরামিষ হোটেল পেলে সেখানে ঢুকবো। প্ল্যাটফর্মের পাশেই প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। ধোসা পাওয়া যাচ্ছে বলে আমি একটা ধোসার দোকানে ঢুকে পড়লাম। অর্ডার দিতেই গরম গরম ধোসা হাতে চলে এলো। মাত্র 30 টাকাতে ধোসাটা খেলাম, খুব ভালো লাগলো, যথেষ্ট টেস্টি। তাহলে চলুন এবারে এখান থেকে বাস ধরে আমরা যাব ভেড়াঘাট। চলুন বেরোনো যাক। রেল স্টেশনের ঠিক সামনে থেকেই বাস পাওয়া যায়। এখান থেকে বাসগুলো সরাসরি ভেড়াঘাট যাবে। স্টেশনের সামনে অটো আছে ভেড়াঘাট যাওয়ার জন্য। তাতে মাথাপিছু ভাড়া পড়ে 150 টাকা করে। আমি বাসেই সুন্দরভাবে যেতে থাকলাম। জব্বলপুর স্টেশন থেকে ভেড়াঘাটের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। আমাদের বাস জব্বলপুর শহরকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলল। চলার পথে আমিও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম। এই দিকটা বেশ গাছপালায় ঢাকা। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, শান্ত পরিবেশ। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর প্রায় 1.5 ঘন্টা মতন বাসে করে আসার পর এসে পৌঁছে গেলাম ভেড়াঘাটে। চলুন এরপরে এখানে একটা থাকার জায়গা ব্যবস্থা করে নিতে হবে। কিছুটা হেঁটে এসে পৌঁছে গেলাম হোটেল ভেড়াঘাটে। বাইরে থেকে দেখে ভালো লাগায় ঢুকে পড়লাম ভেতরে। কথাবার্তা বলে এখানে একটা ঘরের ব্যবস্থা হলো। অফিসিয়াল সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। এবারে চলুন রুমে যাওয়া যাক, গিয়ে একটু ফ্রেশ হতে হবে। এটা হলো আজকে আমার রাতের থাকার জায়গা। আমি একাই থাকবো।
রুমে বড় আয়না, টেবিল, ওয়ার্ড্রপ সহ সুন্দর ব্যবস্থা। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা রয়েছে। রুমটা কিন্তু বেশ ভালো। আর জানলাম যে এদের কাছে এসি রুমও আছে অনেকগুলো। তা আমার তো এই সময় আর এসি লাগবে না, কারণ এখনো পর্যন্ত যথেষ্ট ঠান্ডা আছে। এখানে দেখুন যে এসির অপশানও করা আছে। আর এখন তো অফ সিজন, তাই জন্য একটু কম বাজেটের মধ্যে পেয়ে গেলাম। এটা সিজন টাইমে হলে একটু বেশিই লাগে। এই মুহূর্তে আমার পড়লো হচ্ছে 700 টাকা। ডেসক্রিপশন বক্সে আমি এই হোটেলের নাম্বার দিয়ে দিলাম। এবারে রাত্রেবেলা সামনে আরেকটু এগিয়ে একটা ধাবাতে খাওয়া দাওয়া করে ফিরে এসে সোজা ঘুম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। বেরিয়ে পড়লাম আজকে জব্বলপুরে যা যা দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব বলে। চলুন। বেরিয়ে প্রথমেই চললাম মা নর্মদার তটে অবস্থিত ভেড়াঘাটের মার্বেল রকে। চলে এলাম নৌকো করে যেখানে ঘোরার বিশেষ জায়গা আছে সেখানে। হিন্দু ধর্মে নর্মদা নদীকে নর্মদা মাইয়া বা দেবী রূপে পুজো করা হয়। শাস্ত্র বলে মা নর্মদাকে দর্শন করলেই গঙ্গা স্নানের পুণ্য লাভ পাওয়া যায়। প্রাচীন কাল থেকেই মানা হয় এখানে স্নান ও পুজো করলে পাপমোচন এবং মানসিক শান্তি পাওয়া যায়। পুরাকালে অমরকণ্টকে স্বয়ং মহাদেবের তপস্যার সময় তার শরীরের ঘাম বিন্দু থেকে নর্মদার উৎপত্তি। তাই নর্মদাকে শিবকন্যা বলা হয়। সকালবেলা এই ভেড়াঘাটের প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় সুন্দর, ঠিক তেমনি শান্তিময়। নর্মদা মায়ের ঘাটে শান্ত মনে কিছুক্ষণ বসে থাকলে এমন এক আধ্যাত্মিক অনুভূতি লাভ করা যায় যা আমাদের মানসিক শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেয়, মনে আনে অপূর্ব এক তৃপ্ততা। এখানে বোটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে দেখে এগিয়ে গেলাম। চলুন তাহলে একটুখানি বোটিং করে আসা যাক। বোটে উঠে চললাম পৃথিবীর বিখ্যাত জব্বলপুরের মার্বেল রক দেখতে। বোটে উঠতেই বোট ছেড়ে দিল। এখানে বোটিংয়ের জন্য মাথাপিছু 200 টাকা করে নিয়ে থাকে। আমরা এগোতে থাকলাম মা নর্মদার কোলে ভেসে। নর্মদার উৎপত্তিস্থল অমরকণ্টক, যা এক মহা তীর্থক্ষেত্র। সেখান থেকে মা নর্মদা পশ্চিমমুখী হয়ে আরব সাগরে এসে মিশেছে। ভারতবর্ষে বিরল পশ্চিমমুখী কয়েকটা নদীর মধ্যে মা নর্মদা একটি। ভেড়াঘাটে নৌকোয় চেপে মার্বেল রকের মাঝখান দিয়ে যাওয়ার সব থেকে জনপ্রিয় অভিজ্ঞতা হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। চলার পথে মাঝিরা পাথরের আকার দেখিয়ে নানান রকম কল্পচিত্র বোঝানোর চেষ্টা করে। কোথাও বা হাতির মাথা, কোথাও বা দুর্গ, আবার কোথাও বা শিবলিঙ্গের আকৃতি। এই মার্বেল রকের একদিকে পড়ে সাতপুরা পর্বত, অন্যদিকে পড়ে বৃন্দাচল পর্বত। যাওয়ার পথে কোনো কোনো সময় উঁচু গোল্ডেন মার্বেল পাথরের পাহাড়ের চূড়া, আবার অন্যদিকে সাদা মার্বেল পাথরের চূড়া দেখতে পাচ্ছি। সত্যি প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি, ভাবলেই অবাক হতে হয়। ভূতাত্ত্বিকদের মতে এই মার্বেল পাথরগুলো কোটি কোটি বছর ধরে প্রাকৃতিক পরিবর্তনের ফলে তৈরি হয়েছে। জানা যায় পাহাড়গুলো মূলত চুনা পাথর থেকে রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়েছে।
প্রাকৃতিক ক্ষয় ও নর্মদা নদীর প্রবাহ মিলিয়ে এই গিরিখাত তৈরি হয়েছে। সূর্যোদয়, সূর্যাস্ত ও পূর্ণিমার রাতে এখানে ছবি তোলার সেরা সময়। তখন রঙের পরিবর্তন, আলো ছায়ার খেলা এবং তার প্রতিফলন সব মিলিয়ে এক অনন্য দৃশ্য পাওয়া যায়। এই মার্বেল রক হল প্রকৃতির হাতে গড়া এক সাদা পাথরের শিল্পকর্ম। এখানে নদী, পাহাড়, আলো ও নীরবতার অপূর্ব সমন্বয় ঘটেছে। মাঝিদের থেকে জানতে পারলাম এখানে পাহাড়ের খাঁজে খাঁজে কুমিরের দেখা পাওয়া যায়। সাধারণত এখানে জলের গভীরতা 40 থেকে 60 ফুটের মতো। আবার কোনো কোনো জায়গায় এর গভীরতা প্রায় 70 থেকে 80 ফুট। বর্ষাকালে জলস্তর বেড়ে গেলে এর গভীরতাও বেড়ে যায়। অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে মা নর্মদা তটের প্রথম আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ স্থান হল এই ভেড়াঘাট। স্থানীয় মানুষদের বিশ্বাস, মার্বেল পাহাড়ের গুহায় আজও সিদ্ধ পুরুষদের আধ্যাত্মিক উপস্থিতি আছে। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে আমাদের ফিরে আসতে হয়, কারণ এরপরে যাওয়ার আর কোনো অনুমতি থাকে না। আজকের এই জব্বলপুরের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আমরা আস্তে আস্তে ফিরে এলাম নৌকো ঘাটে। জব্বলপুরের ভেড়াঘাটে এটাই হচ্ছে মুখ্য জিনিস। সত্যি কথা, খুব সুন্দরভাবে এই মার্বেল রক ঘুরে বেড়ানো যায়। আর এখানকার নর্মদা মায়ের বয়ে যাওয়া রূপ সত্যি অকল্পনীয় সুন্দর। আর চারদিকে যে এত মার্বেল পাথর, এত কালার, এখানে আসলে তবে কিন্তু বোঝা যায়। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম এখানে মার্বেল পাথর কেটে ঘর সাজানো এবং উপহার দেওয়ার জন্য প্রচুর জিনিস পাওয়া যায়। আর পাওয়া যায় নর্মদার তট থেকে নিয়ে আসা শিবলিঙ্গ। এখানে বিভিন্ন আকারের শিবলিঙ্গ পাওয়া যায়। এরপরে এখান থেকে যাব 64 যোগিনী মন্দির দর্শন করতে। চলুন তাহলে। হেঁটে চললাম সামনের দিকে। ভেড়াঘাট থেকে পায়ে হেঁটে মাত্র মিনিট 5 মধ্যেই চলে এলাম 64 যোগিনী মন্দির দর্শন করতে। এই যে আমার ডান দিকে প্রবেশ পথ, এখান দিয়ে সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হবে। চলুন যাওয়া যাক। দেয়াল ঘেরা একটা জায়গায় সামনে সিঁড়িপথ উঠে গেছে পাহাড়ের ওপরে। এই যে সিঁড়িপথটা রয়েছে, এখানে টোটাল 108খানা সিঁড়ি রয়েছে। এই সিঁড়িপথে ওঠা যায়, আবার তার সঙ্গে পাশ দিয়ে ঢালু রাস্তা করা আছে। আমরা এখন ঢালু রাস্তা ধরে যাই, নামার সময় সিঁড়িপথ ধরে নামব। চলুন। এইদিকে পাথরের তৈরি সিঁড়িগুলো বেশ খাড়া, তাই পাশের ঢালু পথে যাওয়াটাই ভালো। জায়গাটা চারদিকে সবুজ গাছপালায় ঘেরা, বেশ সুন্দর এবং শান্ত পরিবেশ। আমিও আস্তে আস্তে হেঁটে ওপর দিকে উঠতে থাকলাম। যাত্রীদের বসে বিশ্রাম নেওয়ার জন্য মাঝখানে বসার জায়গাও রয়েছে। বেশ কিছুটা উঠে পৌঁছে গেলাম 64 যোগিনী মন্দির প্রাঙ্গণে। পাহাড়ের একদম উঁচুতে একটা সমতল মতন জায়গায় এই মন্দিরের অবস্থান।
ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। বহু প্রাচীন এই মন্দিরটি। মুখ্য মন্দিরের চারদিকে পুরো বৃত্তাকারে রয়েছে 64 যোগিনীর বিভিন্ন মূর্তি। ভেড়াঘাট পাহাড়ের চূড়ায় অবস্থিত 64 যোগিনী মন্দির প্রায় 10ম শতাব্দীর সময়কালের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। দেবী দুর্গার 64 রূপ বা যোগিনী এখানে অধিষ্ঠান করছেন। কালীতত্ত্ব অনুসারে বা তান্ত্রিকদের মতে 64 যোগিনী হল আসলে কালীর ভিন্ন ভিন্ন রূপ বা শক্তি চক্রের প্রকাশ। বিশেষত উগ্র ও গূঢ় সাধনার কালীকে কেন্দ্র করে যোগিনী উপাসনা হয়। আবার শাক্ত দর্শনে এক নিরাকার আদ্যাশক্তি থেকেই সকল দেবী ও দেবতার শক্তির উৎপত্তি। 64 যোগিনী হল সেই মহামায়ার বহুমুখী প্রকাশ। দেবী মাহাত্ম্য ও তন্ত্রগ্রন্থে বলা হয়, দেবী যখন অসুরবধ করেন তখন তার শরীর থেকে অসংখ্য শক্তিরূপ বের হয়। তারাই হলেন যোগিনী। যোগিনীরা দেবীর সহচরী ও রক্ষাকর্তী শক্তি। তারা শক্তিচক্র রচনা করে দেবীকে পরিবেষ্টন করেন। এখানকার বৃত্তাকার মন্দিরের মাঝখানে শিব ও পার্বতী মাতা রয়েছে। এর অর্থ হল কেন্দ্রে শিব অর্থাৎ চেতনা, চারপাশে যোগিনী অর্থাৎ শক্তি। এটি শিব ও শক্তির ঐক্যের তান্ত্রিক প্রতীক। এই মন্দিরটি সম্ভবত কালাচুরি রাজবংশের শাসনকালে তৈরি করা হয়েছে। 9ম থেকে 10ম শতাব্দীতে কালচুরিরা মধ্য ভারতের শক্তিশালী শাসক ছিলেন। তারা শৈব ও শাক্ত উপাসনার পৃষ্ঠপোষক ছিলেন। সেই সময় তন্ত্র ও শাক্ত উপাসনা অত্যন্ত জনপ্রিয় ছিল। তখনই এই 64 যোগিনী মন্দির মূলত তান্ত্রিক উপাসনা কেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়। 125 ফুটের ব্যাসের খোলা জায়গায় 64টি কুঠুরিতে 64 যোগিনী স্থাপিত রয়েছে। পরবর্তীকালে 13 থেকে 1400 শতাব্দীতে বহিঃশত্রুদের আক্রমণে মন্দিরটি ক্ষতি সাধন করা হয়। গর্ভমন্দিরে ছবি তোলার কোনো অনুমতি নেই। গর্ভমন্দিরে স্বয়ং মহাদেব এবং পার্বতী মা পূজিত হচ্ছেন। সে অপূর্ব এক মূর্তি, কি বলবো। আমি গর্ভমন্দিরে ঢুকে বেশ কিছুটা সময় ছিলাম, ওখানে পুজো দিলাম। এখানকার যে ঠাকুরমশাই আছেন খুব ভালোভাবে উনি পুজো করে দিলেন। বাইরে থেকে ডালা আনতে হয় না, উনি এখানে সমস্ত পুজোর ব্যবস্থা করে দেন। খুব শান্তি পেলাম, খুব ভালো লাগলো। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে পড়লাম মন্দির চত্বর থেকে। 64 যোগিনী মন্দির দর্শন করে এরপরে আমরা যাব ধুয়াধার জলপ্রপাত দর্শন করতে। চলুন সামনে এগিয়ে চললাম। এই 64 যোগিনী মন্দির থেকে ধুয়াধার জলপ্রপাতের দূরত্ব কিন্তু মাত্র 1.5 কিলোমিটার মতন। এখান থেকে হেঁটেই অনায়াসে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর টোটোও পাওয়া যায়, তবে তুলনামূলক খুব কম, যেহেতু সবাই হেঁটেই যায়। আমি এই জন্য হেঁটেই যাচ্ছি। চলুন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ধুয়াধার জলপ্রপাত যাওয়ার প্রবেশদ্বারে। ধুয়াধার জলপ্রপাত যাওয়ার রাস্তার দুই পাশে প্রচুর দোকান রয়েছে। এগিয়ে চললাম সেই পথ ধরে। এখানকার চারদিকের পরিবেশ খুব সুন্দর। ওই যে দূরে জলপ্রপাতটা দেখা যাচ্ছে। হেঁটে নিচের দিকে নেমে চললাম। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, তবে রোপওয়ে করে এলে জলপ্রপাতের কাছে যাওয়া যাবে না। সিঁড়িগুলো যে খুব একটা খাড়াই আছে তা কিন্তু নয়, ছোট ছোট সিঁড়ি।
অনেকটা জায়গা জুড়ে সিঁড়িপথ। এই সিঁড়িতে যেতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি ছেড়ে সমতল রাস্তা পড়ল। আরও একটু এগোতেই জলপ্রপাতের কাছে এসে পৌঁছলাম। এই হলো ধোঁয়াধার জলপ্রপাত। মা নর্মদা এখানে সংকীর্ণ পথ থেকে প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ে সামনের দিকে এগিয়ে চলেছেন। তার এই চলার পথে যে জলপ্রপাতটি তৈরি হয়েছে, সেখান থেকে বিন্দু বিন্দু জলকণা বাতাসে মিশে গিয়ে ধোঁয়ার মতন দেখতে লাগে। তাই এই জলপ্রপাতকে ধোঁয়াধার জলপ্রপাত বলা হয়। প্রায় 30 ফুট নিচে ঝাঁপিয়ে পড়ার সময় যে বিন্দু বিন্দু জলের কণা বাতাসে ভেসে বেড়ায়, তাতে ভোরবেলাতে আসলে রামধনুর রং দেখতে পাওয়া যায়। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলের রাশিগুলো রূপোর মতন জলজল করে। আর পূর্ণিমা রাতে পুরো পরিবেশটাই স্বপ্নময় হয়ে ওঠে। এখানকার চারপাশের মার্বেল পাথর ও গর্জনরত স্রোত মিলিয়ে এটি যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। আধ্যাত্মিক দিক থেকেও ধোঁয়াধার জলপ্রপাত বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্বাস করা হয় বহু সাধু সন্ন্যাসী এই অঞ্চলে তপস্যা করেছেন। জলপ্রপাতের অভিরাম গর্জন অনেকের কাছে ওং ধ্বনির প্রতীক, যা ধ্যান ও মনঃসংযোগের জন্য সহায়ক। মহাশিবরাত্রিতে ও অন্যান্য পুণ্যতিথিতে এখানে বিশেষ পুজো ও আরতি অনুষ্ঠান হয়। সত্যি প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। এখানে মা নর্মদা যেরকম চঞ্চলা, সেই রকমই কিন্তু উদ্যমী। অপূর্ব লাগছে, অপূর্ব। আজকের এই ধোঁয়াধার জলপ্রপাতের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। বর্ষার পর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে প্রচুর দর্শনার্থী আসেন ধোঁয়াধার জলপ্রপাত দেখতে। এখানে এসে বুঝতে পারলাম হেঁটে যে নেমেছি এটাতে খুব ভালো হয়েছে। তার জন্য ধোঁয়াধার জলপ্রপাত এত সুন্দরভাবে দেখতে পেলাম। আর যদি রোপওয়েতে আসতাম তাহলে কিন্তু এত সুন্দরভাবে দেখতে পেতাম না। ওই যে ওপরে কেবল কার দিয়ে সোজা চলে যাচ্ছে ওই পাশের পার্কটাতে, আমাকে ওই দূর থেকেই দেখতে হতো, কারণ ওই দিক দিয়ে কিন্তু ধোঁয়াধার জলপ্রপাতে নামার কোনো রাস্তা নেই। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। ধোঁয়াধার জলপ্রপাত কিন্তু দর্শন করা হলো। এরপরে আমার গন্তব্য হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার দূরে এই জব্বলপুরের সবথেকে বড় যে নর্মদা মায়ের আরতি অনুষ্ঠানটা হয় সেই জায়গাটা, সেই জায়গার নাম হচ্ছে ধুয়ারি ঘাট। এবারে ফিরে চললাম হোটেলের দিকে, কারণ হোটেল থেকে লাগেজ নিয়ে একবারে বেরিয়ে যাব। হোটেলে ঢোকার আগেই বাঁদিকে রাস্তা ধরে গেছিলাম নর্মদা পরিক্রমাবাসীর পায়ে হাঁটা পথ ধরে একটু জঙ্গলের মধ্যে। আমি কিছুটা এসেই বুঝতে পারলাম পায়ে হেঁটে নর্মদা তট পরিক্রমা এক কঠিন সাধনা। এই রকম জঙ্গল, পাহাড়, পর্বত, দুর্গম পথ পেরিয়ে একজন পরিক্রমাবাসীকে প্রায় 2600 থেকে 3000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। প্রতিদিন 20 কিলোমিটার করে হাঁটলেও 4 থেকে 5 মাস সময় লাগে। এই পরিক্রমা সম্পূর্ণ করতে পারলেই মানুষের সরল জীবন, সংযত ও ঈশ্বর বিশ্বাসের স্বর্গীয় তৃপ্তি লাভ করা যায়। এখন বাজে 3:15। আমি হোটেল ছেড়ে এখন বেরিয়ে পড়লাম। এখন আমার গন্তব্য হচ্ছে এখান থেকে 18 কিলোমিটার দূরে গয়ারি ঘাট। এই গয়ারি ঘাটেই জব্বলপুরের নর্মদা মায়ের আরতি হয়। সে আরতি দেখার মতন। তাহলে চলুন সেখানে যাওয়া যাক। আজকে সন্ধ্যেটা ওখানেই কাটাবো। হোটেলের পাশে দাঁড়াতেই বাস চলে এলো।
गोहाड़ी घाट जाओगे? हाँ, छोटी लाइन से मिलेगी बेटा। ছোট এই বাসগুলো কিন্তু সোজা জব্বলপুর যাচ্ছে। এই জব্বলপুর যাওয়ার পথে ছোটি লাইন বলে একটা স্টপেজ আছে, আমাদেরকে ওখানে নামতে হবে, তারপরে ওখান থেকে আমরা অটো ধরে যেতে পারবো। বাসে বেশ কিছুটা যাওয়ার পর বাস আমাকে ছোটি লাইন মোড়ে এসে নামিয়ে দিল। भैया गोहाड़ी घाट कितना लेते हो? 20 रुपया पर सवारी? हर सवारी। টোটোয় চললাম গয়ারি ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 6.5 কিলোমিটার। এই এসে পৌঁছে গেলাম গয়ারি ঘাটে। ওই যে সামনে মা নর্মদাকে দেখা যাচ্ছে, চলুন দর্শন করে আসি। একটু এগোতেই বাঁদিকে ঘাটে যাওয়ার গেট পড়ল। সিঁড়িপথে নেবে এগিয়ে চললাম। এখানে নর্মদা নদী শান্ত স্নেহময়ী মাতৃস্বরূপা। ঘাটে আসা মাত্রই তার স্নিগ্ধতা ও মমতা অনুভব করা যায়। নর্মদা পরিক্রমাবাসীর জন্য গোয়ারি ঘাট একটি প্রধান বিরতি ও পূজাস্থল। এখানে স্নান, পিণ্ডদান ও শ্রাদ্ধের বিশেষ মাহাত্ম্য আছে। পিতৃপক্ষে ও অমাবস্যার সময় বহু মানুষ পূর্বপুরুষদের তর্পণ করাতে আসেন। গোয়ারি ঘাটের সন্ধ্যা আরতি বারাণসীর গঙ্গা আরতির আদলেই অনুষ্ঠিত হয়। এই আরতি অনুষ্ঠান দেখার মতো। এই ঘাটটাকে বলা হয় উমা ঘাট। এখানকার পরিবেশে আধ্যাত্মিকতার অনুভূতি অনুভব করা যায়। এখানে বসেই সূর্যাস্তের এক মোহময়ী রূপ দেখতে থাকলাম। সূর্যাস্ত হতেই ভক্তরা নর্মদা মায়ের কাছে প্রদীপ অর্পণ করতে লাগলেন। সন্ধ্যা হতেই তার সঙ্গে ঘাটে থাকা নৌকাগুলোয় আলো জ্বলে উঠল। তখন এখানকার আলাদা এক মায়াবী রূপ ফুটে উঠল। দলে দলে ভক্তজন ভক্তি ভরে নর্মদা মাকে প্রদীপ দান করছেন। কিছুক্ষণের মধ্যেই উমাঘাটে আরতি অনুষ্ঠান শুরু হলো। ঘাটে তখন মন্ত্র উচ্চারণের শব্দে পরিবেশটাই পাল্টে গেল। শুরু হলো আরতি অনুষ্ঠান। তখন এখানকার আরতির ঘণ্টার শব্দ, তার সঙ্গে নর্মদা মায়ের বন্দনার সুর, আর চারদিকে আরতির প্রদীপের সুন্দর ঘ্রাণ এই জায়গাটাকে এক স্বর্গীয় পরিবেশ করে তুলেছে। চলুন সবাই একসঙ্গে মিলে আরতি অনুষ্ঠান দর্শন করি।
पट पाट लागे पुन्हा गजाद करवे लरसाव पुष्पे बोल श्री नर्मदा मैया की बोल श्री माता नर्मदे हर 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 मात गंगे हर 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 जटा शंकरी हर 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 नमः पार्वती पतये आराधना में उपस्थित আরতির শেষে আমরা আরতির তাপ নিয়ে নিলাম। भगवती मां नर्मदा की অপূর্ব সুন্দর দর্শন করলাম, অভাবনীয় সত্যি। এখানে আসলে তখন বোঝা যায় এই স্থানের মাহাত্ম্য কী আছে, এখানকার আধ্যাত্মিক অনুভূতি কী আছে। কিছুটা সময় না পুরো ঘোরে ছিলাম, পুরো সম্পূর্ণ ঘোরে। চলুন, এবার অনেক রাত্রি হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপরে আমাকে জব্বলপুর স্টেশন থেকে তারপরে আবার ট্রেন ধরে যেতে হবে নরসিংহপুর। সে আর এক জায়গা নরসিংহপুর, যেখানে নৃসিংহ ভগবানের বহু প্রাচীন মন্দির রয়েছে। চলুন এখান থেকে বেরিয়ে যাই। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। চলুন এবারে এখান থেকে বেরিয়ে অটো ধরতে হবে। আমি নর্মদা মাকে প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। ঘাট থেকে বেরিয়ে অটো পেয়ে গেলাম জব্বলপুর ভাইয়া, স্টেশন স্টেশন? যাওয়ার জন্য। कितना शहर में? शहर में 50। चलो। চললাম স্টেশনের দিকে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে আরও একটি তীর্থস্থানে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।